মার্কিন বাংলাদেশ একটি চুক্তি, শুল্ক চুক্তি বিষয়ে কথা বলতে চাচ্ছি আমি। সেই চুক্তি আমরা এতদিন জানতাম যে ডক্টর ইউনূস সরকার বিশেষ উদ্দেশ্যে এই চুক্তিটি করে গেছেন নির্বাচনের 3 দিন আগে তড়িঘড়ি করে, এবং আমি নিজেও মন্তব্য করেছি যে এই চুক্তির মাধ্যমে বিএনপির ডানা ছেড়ে ফেলা হলো। পাশাপাশি আমরা দেখলাম মাত্র একদিন আগে যখন দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বাংলাদেশে এলেন, তার সাথে কথা বলার পরে সেই বহুল বিতর্কিত আলোচিত সমালোচিত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল ডিসক্লোজ করলেন একটি বিষয়, সেটি হচ্ছে যে এই চুক্তি অন্ধকারে হয়নি, প্রধান দুই দলের সম্মতিতেই এই চুক্তিটি হয়েছে, শুল্ক চুক্তিটি, অর্থাৎ বিএনপি এবং জামাতের সম্মতিতেই। আপনি এটিকে কিভাবে দেখছেন, কি মন্তব্য করবেন? না, আমার মন্তব্য হলো কি, আমরা তো সাধারণ মানুষ, আমি জনতা। উনি প্রধান দুটা দলকে যখন জড়িয়ে নিলেন যে তাদের সম্মতিতে হয়েছে, বাট আমরা কিন্তু সাধারণ জনতা এখনো জানি না যে এটার আলোতে কি আছে। উনি অন্ধকারের কথা বলছেন, অন্ধকারে হয়নি, কিন্তু আলোতে আসলে কি আছে এটা তো আমরা এখনো বুঝতে পারছি না, এবং এটার কোনো কিছুই আমরা জানি না। তো আমি তো তাহলে বলবো যে এখানে পার্টি হয়ে গেছে দুইটা, একটা হলো জনগণ, আরেকটা হলো পলিটিক্যাল পার্টি। এখন এই জামাত অথবা বিএনপি তাদের নৈতিক দায়িত্ব হবে জনগণকে জানানো যে তারা কিভাবে এখানে সম্মতি দিল এবং কিসের পর সম্মতি দিল। আমরা কিন্তু এখনো জানিই না যে চুক্তির শর্তগুলো কি, আমরা এখনো জানি, কেউ জানি। তো সেই শর্তগুলো ডিটেল এই পলিটিক্যাল পার্টিগুলো জানে, তাহলে এই পলিটিক্যাল পার্টিগুলো কি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলো? এবং আমাদের পলিটিক্যাল পার্টিগুলো কি, তাহলে আমরা যে অভিযোগটা করছি, আমরা যদি না জানি জিনিসটা আসলে কি, তাহলে কিন্তু আমরা একটা অন্ধকারে থাকার কারণে আমাদের সন্দেহ থাকবে। আমরা কি সন্দেহ করব যে পলিটিক্যাল পার্টিগুলো সবাই মিলেমিশে দেশটাকে বিক্রি করে দিচ্ছে? দেশ বিক্রি তো অনেক বড় কথা, ওটা নয় বললাম না, ওটা খুব একটা আপনার মেঠো বক্তৃতার মতো হয়ে যায়। তাহলে আমরা কি বলবো যে আমাদের দেশের স্বার্থের বিরোধী কোন চুক্তিতে এই জামায়াত এবং বিএনপি তারা ঐক্যবদ্ধভাবে রাজি হয়েছে? এই জিনিসটা কি, মানে আমার কাছে মনে হয়েছে যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান উনি রাজনৈতিক দলগুলোকে জনগণের মুখোমুখি করে দিলেন। যদি এটাই ওনার মূল লক্ষ্য হয়ে থাকে তাহলে আমি বলবো উনি এটাতে সফল হয়েছেন। আর যদি পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে ন্যূনতম লজ্জাবোধ, ন্যূনতম আত্ম মানে আপনার প্রশংসা অথবা ন্যূনতম মেরুদণ্ড থেকে থাকে, তারা এই বিষয়টাকে ব্যাখ্যা করবে। আমার প্রশ্ন হচ্ছে, সাংবাদিক মাসুদ কামাল, আপনি বলছিলেন যে বিএনপি এবং জামায়াতের উচিত ডক্টর খলিলের এই বক্তব্যের পর তাদের অবস্থানটা ক্লিয়ার করা। জামায়াতের আমির তার ফেসবুক স্ট্যাটাসে যেটি বলেছেন, তিনি অস্বীকার করেছেন যে এই চুক্তির আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের সাথে কোনো আলোচনা হয়নি বা তারা সম্মতি দেয়নি। যদিও বিএনপির পক্ষ থেকে আমরা কোনো ধরনের অফিসিয়াল স্টেটমেন্ট এখনো পর্যন্ত পাইনি। আমরা জামাতের আমিরকে কতটুকু সত্য বান্দা হিসেবে ধরে নেব, আর বিএনপির এখনো পর্যন্ত এই বিষয়ে মুখে কুলুপ পেটে থাকার বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এখানে যদি জামাতের আমির বলে থাকেন যে আমরা মানে এই সম্বন্ধে কিছু জানি না, তার মানে ডক্টর খলিলের বক্তব্যের সঙ্গে যদি জামাতের আমির দ্বিমত পোষণ করলেন, তাহলে আমি বলতে পারি ডক্টর খলিল অর্ধেকটা সত্য বলেছেন কিনা জানি না, তো অর্ধেকটা মিথ্যা বলেছেন। কারণ উনি তো জামায়াত এবং বিএনপি দুটোকেই সাক্ষী মেনেছেন। জামায়াত আমি তো অস্বীকার করলো, তার মানে উনি মিনিমাম কমপক্ষে 50% মিথ্যা বলেছেন। বাকি 50% কি রেজাল্ট আসে সেটা আমরা দেখতে চাই। তবে আমার ধারণা ওখান থেকে যদি ওনারা কথা বলেন, আমার ধারণা কি, আমার ধারণা ভুলও হতে পারে, আমার ধারণা ওইটাও সত্য হবে, লিখতে হবে। এবং ডক্টর খলিল যদি মিথ্যাবাদী, 100% মিথ্যাবাদী হন, প্রমাণিত হন, তাহলে আমি মোটেই অবাক হব না। কারণ এই লোকটার যে ক্যারেক্টার এবং এই লোকটার যে ভাবমূর্তি আমার কাছে আসছে, তাতে ওইটাই স্বাভাবিক, তাতে ওইটাই স্বাভাবিক। এবং এরকম একজন লোককে এরকম গুরুত্বপূর্ণ পদে দেশের আমাদের মাথার উপর বসিয়ে রাখাটা ঠিক হবে কিনা, এটা নিয়ে আমার একটু বক্তব্য আছে। আমি মনে করি তাকে ঝেঁটিয়ে বিদায় করা যাকে বলে তাকে তাই করা উচিত। এরকম একটা চালিয়াত টাইপের লোক যে জামাতের লিডারকে বলে দিল যে সে জানে, জামাত তো অস্বীকার করলো, এখন সে বলুক কোথায় সে এটা পাইছে। চালিয়াত ভাই, এটা আমি আগেও জানতাম ওই একই লোক।
কিন্তু ডক্টর খলিলকে যে বসানো হয়েছে ঝেঁটিয়ে বিদায় করবেন কিভাবে? তিনি তো আর এমনি এমনি বসেননি। নিশ্চয়ই অনেক বড় বিদেশি কোনো প্রভু, কথিত প্রভু বা বিদেশি শক্তির প্রেসারেই তাকে বসানো হয়েছে। নইলে এই যে মানে যেই সরকারটি গেল, যাদের অধীনে নির্বাচনটি হলো, সেই নির্বাচনে একজন কর্তা ব্যক্তি মানে সেই সরকারের একজন উপদেষ্টা পরবর্তী সরকারের মন্ত্রী পরিষদে আসেন। এই বিষয়গুলো কেমন না নির্বাচনটাই তো প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। দ্বিতীয় কথা হচ্ছে এই চুক্তি হয়েছে খলিলের সম্পূর্ণ মধ্যস্থায়। আবার সেই চুক্তি নিয়ে তিনি কথা বলছেন। তো তার জন্য রিকোয়েস্টটা কোত্থেকে আসছে তা তো আমরা বুঝতেই পারছি। ঝেঁটিয়ে বিদায় করার ক্ষমতা কি বিএনপির আছে? আছে কিনা আছে না আমার দেখার ব্যাপার না। আমি একজন নাগরিক হিসেবে আমার মনের যে ভাব সেটাই প্রকাশ করলাম। খলিল সাহেবকে আমি কিভাবে দেখি আমার কথার মধ্যে সেটা প্রকাশিত হলো, এবং একজন নাগরিক হিসেবে এই অধিকার আমার আছে, আমি আমার অধিকার প্রয়োগ করেছি। তবে আমি একটা কথা বলি, খলিল সাহেবকে কেউ বসিয়েছে কিনা এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। আমার কাছে এটা এখনো একটা পরম রহস্য, বিশাল রহস্য, যে হোয়াই ডক্টর খলিল আমাদের এখানে আসতে পারলো, আমাদের এই এতই মন্ত্রিত্বে ক্যাবিনেটে ঢুকতে পারলো, পররাষ্ট্রমন্ত্রী হতে পারলো। আমার কেন যেন ধারণা, আমার কেন যেন ধারণা ওনাকে বসানোর মতো উনি এমন কিছু করেন নাই যে ওনাকে বসাইতে হবে, আমেরিকা ওনার প্রতি ইন্টারেস্টেড হবে, এটা আমার কাছে একদমই মনে হয় না। আমার কাছে মনে হয় উনি নিজে নিজে নিজেকে প্রজেক্ট করেছেন। চালিয়াত টাইপের লোক তো, উনি হয়তো বিএনপিকে বুঝিয়েছেন যে ওনার সঙ্গে আমেরিকার কত ভালো সম্পর্ক আছে, আমেরিকা ওনাকে চায়, বুঝিয়েছেন। আবার আমেরিকাকে বুঝিয়েছেন যে আপনারা আমার উপরে একটু হাত তুলেন, হাত তুললে পরে আমি এখানে যে আপনাদের পারপাস সার্ভ করতে পারবো। এই দিক ওদিক দুই দিকে বুঝে মাঝখানে উনি একটা ফাও দাও মারছেন, এটা আমার ধারণা। তা না হলে উনাকে নেওয়ার কারণে বিএনপি যে শুরুতেই, বিএনপি যাত্রার শুরুতেই যে কালিমা লেপন তারা করেছে, সন্দেহের কালিমা লেপন, এটা তো বিএনপি কখনোই ওভারকাম করতে পারবে না। বিএনপি এখনো পারে নাই, কখনোই পারবে না। এটা বিএনপির পুরো যতদিনই লোকটা থাকবে ততদিন বিএনপি কে এই কালিমা বহন করতে হবে, কপালে একটা বিরাট একটা কালিমা নিয়ে তাকে হাঁটতে হবে। এবং বিএনপি এই রিস্ক কেন ইনভাইট করলো, এই সমালোচনা কেন ইনভাইট করলো, এটা আমার কাছে এখন একটা রহস্য। আমি জানি না, বিএনপি যতদিন এটা জবাব না দিবে ততদিন হতে রহস্য আমার কাছে থেকেই যাবে। এবং আমার কেন যেন মনে হয় বিএনপির কাছে এই প্রশ্নের কোনো সদুত্তর নাই। আমার সঙ্গে বিএনপির অনেক নেতৃবৃন্দের আলাপ হয়েছে, তারাও কেউ কিছু বলতে পারে না। একজন বলতে গেছিলেন যে ওনার মতো যোগ্য লোক আর নাই। আমি ওনার যোগ্যতা উনি প্রমাণ করলো কবে? আপনি যে ভাবছেন ওনার মতো যোগ্য লোক নাই, আমার কথাটা হলো কি, এই ভদ্রলোক যে যোগ্য, এই যোগ্য কবে কোথায় প্রমাণ করলো ভাই দেখান না, কেউ বলতে পারে না কিন্তু। তো এখন এটা কি বলবেন? তো উনি তো বলেছেন যে ঈদের পরে রোহিঙ্গারা সব চলে যাবে, নিজেদের বাড়ি ফিরে যাবে। এই ঠিক আছে, গত গত ঈদ 1 বছর আগে তো রোহিঙ্গারা তো একটাও একজনও যাননি। একটা চালিয়াত তারপর লোক ভাই, চালিয়াত মানে ইয়ে ছিল, মানে যা সে চাপাবাজি চলছে সে আর কি, এটা আমার ধারণা। কিন্তু হ্যাঁ, আপনার ধারণা সঠিক হতে পারে, কিন্তু তারপরেও হিসাবে তো আমাদের গরমিল হয়ে যায় যে যুক্তরাষ্ট্রের মতন রাষ্ট্র বিএনপির মতন পুরখা রাজনৈতিক দল শুধু চাপাবাজির উপরে তাকে প্রাধান্য দিবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমার ধারণা জামাতের আমির না হয় বলেছেন, সেটি কতটুকু সত্য মিথ্যা যায় না, আমরা ধরে নিচ্ছি, যেহেতু তিনি চ্যালেঞ্জ করেছেন ধরে নিচ্ছি সত্য। এক্ষেত্রে যদি বিএনপি মুখে কুলু পেটে থাকে, এবং যেখানে সিপি সেন্টার ফর পলিসি ডায়ালগ এই চুক্তিকে কেন্দ্র করে বলেছে যে আমরা বিস্মিত, আমরা হতভম্ব যে একটি অনির্বাচিত সরকার এমন একটি দেশ বিরোধী চুক্তি করে যেতে পারে, এবং যদি 1.5 বছরের ডক্টর ইউনূসের শাসনের অনেক বিতর্কিত কাজ আছে, যদি একটি কাজকে বেছে নিতে বলা হয় নিন্দা করার জন্য, তাহলে এই চুক্তিকেই বেছে নিতে হবে। এতটা ভয়ঙ্কর এই চুক্তি। এই জায়গাতে ডক্টর খলিল যে মন্তব্য করলেন বিএনপি জামাত নিয়ে, সেখানে বিএনপি যদি মুখে কুলু পেটে থাকে তাহলে আমরা কি ধরে নেব? মুখে যদি কোনো পেটে থাকে, বিএনপি কোনো পেটে থাকতে পারে, থাকা উচিত না। একটা ডেমোক্রেটিক পার্টি এরকম আচরণ করা উচিত না, বিহেভ করা উচিত না। থাকতে পারে, থাকতে পারে কেন? আমি আসলে এখন মানে ডেমোক্রেসি নিয়ে হয়তো নতুন করে ভাবতে হবে, আসলে ডেমোক্রেসি কাকে বলে বুঝি না ভাই। তো থাকতে পারে কেন? তারা খলিলকে কেন নিয়োগ করলো এই ব্যাখ্যাই তো পাইলাম না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর কেন নিয়োগ করলো এই ব্যাখ্যাই তো পাইলাম না। তো তারা তো ব্যাখ্যা দিতে অভ্যস্ত না, তারা তো চাপাই দেয়। এই যে আমরা নির্বাচিত হয়েছি, 2/3 মেজরিটি পাইছি, অতএব বাকি আগামী 5 বছর এই দেশের জনগণ তার জীবন যৌবন সবকিছু আমার কাছে সমর্পণ করে দিচ্ছে, আমি কারে মারমু কাটমু কি করবো আমার ইচ্ছা।
তারা গণতন্ত্রকে এইভাবে ডিফাইন করতেছে। আমরা তো এইভাবে ডিফাইন করতে চাই না। এখন চাই না, ঠিক আছে, দেখা যাবে 5 বছর পরে কি হয়, এছাড়া আর কি করবো? আল্লাহর উপর ভরসা করে বই বসে দিচ্ছি। তার মানে আহ, এখনো পর্যন্ত 20 দিনও হয়নি, এই 20 দিনের মধ্যে বিএনপি তার কর্তৃত্ববাদী চরিত্র কি আমাদের সামনে উপস্থাপন করা শুরু করে দিয়েছে, আমরা কি এমনটা ধরে নিব? না, শুরু করে দিয়েছে তা আমি বলবো না। আমি বলবো যে আমার ধারণা যে এখন পর্যন্ত আমরা ক্লিয়ার হতে পারছি না। যদি শেষ পর্যন্ত ক্লিয়ার না হতে পারি, ধরেন আরো হয়তো 1-2 মাস দেখলাম, যদি ক্লিয়ার হতে না হতে পারি, তখন হয়তো ওই ধরনের আপনার এই আশঙ্কার কথা আমরা হয়তো বলবো। আম, আমি আরেকটি বিষয় সামান্য একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির একটি বিষয় নিয়ে সাম্প্রতিক সময়ে অনেক বেশি আলোচিত হচ্ছে। সাম্প্রতিক মানে কি, গত কয়েকদিন আগে কালের কণ্ঠের একটি রিপোর্টকে কেন্দ্র করে পরবর্তীতে শুক্রবার একদিন আগে পার্ক দিবসে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি জয় বাংলা স্লোগান দিয়েছেন, মানে জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিয়েছেন, এবং সেখানে ফ্যাসিবাদের মূলোৎপাটন করা হবে, 24শে অভ্যুত্থানে যে হাজার হাজার মানুষ নিহত হয়েছে তাদের বিনিময়ে গণতন্ত্র ফিরে এসেছে। অর্থাৎ একবারেই আমরা বলতে পারি যে আওয়ামী লীগের সঙ্গে চোখ উল্টে এখন বিএনপির সাথে নিজের পার্সোনাল একটা অ্যালায়েন্সের জায়গায় যাচ্ছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমার না মাঝে মাঝে আওয়ামী লীগের জন্য মায়া হয়। আওয়ামী লীগের জন্য মায়া হয় এই কারণে, আওয়ামী লীগ বেশি বেশি এমন এমন ক্যারেক্টার বিভিন্ন সময় নিয়ে আসে, যারা নাকি গুরুত্বপূর্ণ মুহূর্তে তাদের এখান থেকে ডিগবাজি মারে। যেমন এর আগে একবার আপনার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, তিনি আওয়ামী লীগের অত্যন্ত অসন্তুষ্টি ছিল এবং তাকে নানাভাবে বিষায়িত করা হয়েছে। আবার এখনো তাই কিন্তু একই রকম ভাবে এই সম্বন্ধে দেখবেন 2-1 দিনের মধ্যে তারা বলবে। কিন্তু আরেকটা কথা আমি বলি, এখানে আবার আরেক দিক আছে এই মুদ্রা। সেই মুদ্রার ওই দিকটা হলো, আপনি ভাবেন তো হাইপোথেটিক্যালি যে শাহাবুদ্দিন আহমেদ কি করতে পারত। শাহাবুদ্দিন আহমেদ যেটা করতে পারতো, সেটা উনি কি জয় বাংলা বলতে পারতেন? না, উনি পারতেন না। জয় বাংলা বললে ওনার চাকরি থাকতো না। তো ওনার চাকরিরও প্রয়োজন, কারণ উনি যতদিন এই চাকরিতে থাকবেন ততদিন তো উনি এক ধরনের ইনডেমনিটি পাবেন। না হলে তো ওনার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হইতে পারে। হয়তো উনি এইভাবে চিন্তা করছেন। আবার উনি আরেকটা করতে পারেন, যে যেটা নাকি উনি মাঝামাঝি পথে যেতে পারতেন। বিষয়টাকে জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ সবই এড়াই যাইতেন, কোন রাজনৈতিক স্লোগানে যাইতেন না। দেখেন, বাংলাদেশ জিন্দাবাদ কিন্তু খারাপ না, জয় বাংলাও খারাপ না, ভালো স্লোগান, যে যেটা দিয়ে আরাম পায় দিবে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের এই দেশে স্লোগান গুলি রাজনীতিকরণ হয়ে গেছে। তারা বলে জয় বাংলা মানে আওয়ামী লীগ, বাংলাদেশ জিন্দাবাদ মানে এনটি আওয়ামী লীগ, আওয়ামী লীগের বাইরের কেউ। এই যে রাজনীতিকরণ হয়ে গেছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। পছন্দ না করতে পারেন, বাট ইগনোর করতে পারবেন না। এবং এই রাজনীতিকরণের মধ্যে রাষ্ট্রপতি কেন নিজেকে জড়ালেন, এটা আমি বুঝতে পারলাম না। কারণ ব্যাপারটা হলো কি, যখন কেউ রাষ্ট্রপতি হন, ওনার যে রাজনৈতিক পরিচয় থাক না কেন, উনি কিন্তু এটাকে ত্যাগ করে আসেন। উনি যদি তখন পুরো দলের সদস্য হয়ে থাকেন, উনি দল থেকে পদত্যাগ করে আসেন। আব্দুল হামিদ সাহেব আওয়ামী লীগের মেম্বার ছিলেন, আওয়ামী লীগের দলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন, উনি কিন্তু আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে রাষ্ট্রপতি হয়েছেন। একই জিনিস আপনি বলতে পারেন জিল্লুর রহমানের ক্ষেত্রে, আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে তারপর উনি রাষ্ট্রপতি হয়েছেন। মানে অফিসিয়ালি রাষ্ট্রপতির পদটা একটা নির্দলীয় পদ। যদি নির্দলীয় পদ হয়, আর যদি বাংলাদেশের জয় বাংলা এবং বাংলাদেশ জিন্দাবাদ রাজনৈতিক স্লোগান হয়ে থাকে, উনি কোন স্লোগানে যদি না দিতেন, সেটা হতো ওনার জন্য সবচেয়ে কার্যকর। কিন্তু উনি তা করেননি। করেননি এই কারণ আমার যেটা ধারণা, যে উনি বিএনপির অনুগত হওয়ার চেষ্টা করছেন। উনি যতই বিএনপির অনুগত হওয়ার চেষ্টা করেন না, বিএনপি অনুগত হিসেবে তাকে মেনে নেবে না। এটা সম্ভব না। বিএনপি তাকে আওয়ামী লীগ কর্তৃক নির্বাচিত রাষ্ট্রপতি বিবেচনা করবে। এখন আপনারা যে বলবেন যে বিএনপি তাকে ইমপিচ করবে, নাও করতে পারে, কিন্তু আমার মনে হয় যে ইমপিচ হতে করবেও না। তারা হয়তো একে পূর্ণ মেয়াদে থাকতে দিবে। এটা পৃথিবীর অনেক জায়গায় আছে, যেমন ইন্ডিয়াতে ধরেন আপনি, ইন্ডিয়াতে যখন নাকি বিজেপি যখন 2014 সালে ক্ষমতায় আসে, তখন কিন্তু রাষ্ট্রপতি ছিল প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি কিন্তু অনেক দিন, মানে তার সারাটা জীবনে কাটছে কংগ্রেসের রাজনীতি করে, এবং সবশেষে রাষ্ট্রপতি হওয়ার আগে সে কংগ্রেসের অর্থমন্ত্রীও ছিল। তো উনি যখন রাষ্ট্রপতি হলেন, তারপর যখন বিজেপি ক্ষমতায় আসলো, বিজেপির আমলে কিন্তু তার রাষ্ট্রপতির মেয়াদে আরো কয়েক বছর ছিল। এই পুরো সময়টা উনি কিন্তু বিজেপির রাষ্ট্রপতি হিসেবেই থাকতেন, মানে ইন্ডিয়ার রাষ্ট্রপতি হিসেবে থাকতেন, এবং বিজেপির অনেক দলীয় অনুষ্ঠানে উনি হাজির হয়েছেন। দলীয় অনুষ্ঠান, রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠান, দলীয় অনুষ্ঠানে উনি অতিথি হিসেবে গেছেন। এবং কিন্তু ইন্টারেস্টিং হলো, ওই লোকটা কিন্তু আবার ওই বিজেপির মতো করে স্লোগান দেন। বিজেপির রাষ্ট্রীয় যে জয় রাম জয় শ্রীরাম বলে স্লোগান দেন, উনি
একটা নির্দলীয় অবস্থান বজায় রাখার চেষ্টা করছেন। এখন ওইখান থেকে যদি আমাদের রাষ্ট্রপতি শিক্ষা নিতেন তাহলে ভালো হতো। উনি যদি ওনার নির্দলীয় অবস্থানটাই বজায় রাখতেন তাহলে ভালো করতেন। কিন্তু আমার কেন যেন মনে হয় ওই যে চাকরি রক্ষার জন্য অথবা এক ধরনের ইন্ডেমনিটি প্রাপ্তির সময়টাকে একটু বাড়ানোর জন্য হয়তো উনি বিএনপির অনুগত হওয়ার চেষ্টা করছেন। রাষ্ট্রপতি পদটা যতই আলংকারিক হোক না কেন, তার ক্ষমতা থাক আর না থাক, যাই বিতর্ক থাকুক না কেন, একটা লোভনীয় পদ তো, তাই না? রাষ্ট্রের একজন মানে 1 নম্বর ব্যক্তি। তো বিএনপির অনেক যোগ্যতম নেতা থাকা সত্ত্বেও কেন বিএনপি মোহাম্মদ শাহাবুদ্দিনকে রেখে দিতে চাইছে? এবং মির্জা ফখরুল মোটামুটি একটা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন এই প্রসঙ্গে যে এখনই রাষ্ট্রপতির প্রসঙ্গ আসছে কেন, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ তো আছে আরো প্রায় 3 বছর। ইভেন রাষ্ট্রপতির পক্ষ থেকেও যে ধরনের কথাবার্তা আমরা শুনছি, খুবই আনুগত্যশীল হয়ে বিএনপির প্রতি, তাতে মনে হচ্ছে যে তিনি থেকেই যাচ্ছেন। আপনি যেটা বলেছেন তেমনটি আমরা মনে করছি। কিন্তু বিএনপি আসলে কেন রেখে দিতে চাইছে? এর মধ্যে বিশেষ কোনো রাজনৈতিক বার্তা কি দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিশেষ কোনো শক্তিকে? না, বিএনপি যে রেখে দিতে চাইছে এই কথা ঠিক না। ঠিক নাই কারণে উনি তো থাকবেন, এটি স্বাভাবিক। উনি যে থাকবেন না এই যে চিন্তাটা, এই চিন্তাটাই তো অস্বাভাবিক। কারণ আপনি যদি ইমপিচ করার বাংলাদেশের পার্সপেক্টিভে তো স্বাভাবিক, মানে থাকবেন না। বাংলাদেশের সংকীর্ণ রাজনীতিতে আমরা যা দেখে এসেছি সেই দেখার কারণে হয়তো আমরা ভাবছি, কিন্তু স্বাভাবিক নিয়ম থাকে না। এখন আপনি যদি ওটাকে সরিয়ে দিতে চান, সরিয়ে দেওয়ার জন্য তো আপনাকে ইমপিচ করতে হবে। ইমপিচ আপনি কেন করতে পারবেন? ইমপিচ করানোর কিন্তু কিছু কার্যক্রম থাকতে হবে। ইমপিচমেন্ট দেখেন আপনি একদম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে যে যদি ওনার কোনো নৈতিক স্খলন ধরা পড়ে, যদি উনি মস্তিষ্ক বিকৃত হয়ে যায় ওনার, এই সমস্ত ইস্যু ঘটলে কেবল তখনই ইমপিচমেন্টের কথা উঠতে পারে। আপনার ইমপিচমেন্টের কথা উঠাবেন কিভাবে? এবং বড় আপনি ওনাকে বলতে পারেন পার্সোনালি যে আপনি রিজাইন করেন, যেটা বি চৌধুরী করেছিলেন। বি চৌধুরী কিন্তু ইমপিচমেন্ট করা হয় নাই, উনি আগে রিজাইন করছেন। কারণ উনি হয়তো রিজাইন করতে পারেন, সেটা একটা ব্যাপার হতে পারে। যদি রিজাইন না করেন তাহলে বিএনপি কেন এই দায় মাথায় নিতে যাবে? কিন্তু এর মধ্যে যা যা ঘটেছে, বিভিন্ন সচিবদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, সচিবদের রদ বদল, দুদিকে কমিশনার, চেয়ারম্যান তাদের পদত্যাগ, এই রাষ্ট্রপতিকেও যেতে হবে। রাষ্ট্রপতি মানে এক ধরনের ইঙ্গিত দিয়ে দিয়েছে যে আমাকে যদি পদত্যাগ করতে বলে আমি পদত্যাগ করে চলে যাব। তো বিএনপি খুব স্বাভাবিক পদত্যাগ করার কথা। আওয়ামী মেড একজন ব্যক্তি কেন তারা রিস্ক নিয়ে রাষ্ট্রপতি পদে রাখবে, এবং রাষ্ট্রপতি পদের ক্ষমতার সেটিও কিছুটা সংশোধন হবে, তাকে আরো বেশি ক্ষমতায়িত করা হবে। সেই জায়গায় কেন এই রাষ্ট্রপতিকে রেখে বিপদ দিকে নিয়ে আসতে আমি মনে করি বিএনপির উদারতা এবং বিএনপির একটা নতুন ধরনের একটা উদাহরণ তৈরি করার ব্যাপার থাকতে পারে এখানে। রাষ্ট্রপতি বিএনপির জন্য খুব একটা হার্মফুল না হওয়া পর্যন্ত বিএনপি তাকে রাখতেই পারে, এবং রাখার মাধ্যমে তারা প্রমাণ করতে পারে দেখো আমরা কতটা নিয়ম নীতির প্রতি অনুগত আছি, আমরা সংকীর্ণ রাজনীতি দ্বারা প্রভাবিত হচ্ছি না। এবং এটা একটা ভালো উদাহরণ হবে আমি মনে করি। আমি উদাহরণটাকে খারাপ বলছি না। আমি একমত আপনার সঙ্গে। কিন্তু রাষ্ট্রপতি যেসব দৃষ্টান্ত স্থাপন করছেন সেটি সম্ভবত